প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসিনা রাফেদ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি নারী ও শিশুদের সব ধরনের নিরাপত্তা দিতে বিশ্ব মোড়লদের প্রতি আহ্বান। সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পেছনে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা অবিলম্বে বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর। হেলমেট ছাড়া জ্বালানি পাবেন না মোটরসাইকেল চালকরা। কক্সবাজারের ওখিয়ায় গহীন পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী আরসার আস্তানায় র্যাবের অভিযান। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেফতার 2। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। প্রযুক্তিতে আসক্তি, কিশোর গ্যাং ও পড়াশোনায় অমনোযোগিতা মূল কারণ, বলছেন শিক্ষাবিদরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি। রাজধানীতে একটি হোটেলে আয়োজিত জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ বিশ্ব মোড়লদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা দায়িত্ব নেবার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। জাতিগত নিধনের শিকার মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে বাংলাদেশ কাজ করছে জানিয়ে জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের পরামর্শ দেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। UNFP'র সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠী। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার ও দুদেশের আস্থা পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই সময় ডোনাল্ড লো সাংবাদিকদের জানান, বাংলাদেশের নির্বাচনে এতদিন অস্বস্তি থাকলেও এখন সম্পর্ক আরও জোরদার করে শুধু সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। আমিনা হিরার রিপোর্টে বিস্তারিত। 2 দিনের ঢাকা সফরের শেষ দিনে সকালে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন ডোনাল্ড লো।
বৈঠক শেষে সাংবাদিকদের বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু সংকট নিরসনে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পরে ডোনাল্ড লু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে লু যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে ফিরে তাকাতে চায় না। এ কারণে দুদেশের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণে তার এই সফর। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. পরে ডোনাল্ড লু এর বৈঠক প্রসঙ্গে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের টিম আমার সাথে দেখা করেছিল এবং আমাদের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং বিস্তৃত করার লক্ষ্যেই আলোচনা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করা হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি, সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে, সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। বৈঠককালে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা সহজীকরণ এবং নারীর ক্ষমতায়নেও এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ঢাকা সহ সারা দেশে আজ থেকে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশও দেন তিনি। সকালে বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। 2 সিটিতেই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধেরও নির্দেশ দেন সেতুমন্ত্রী। একটা সিদ্ধান্ত বোধ আমরা নিতেই পারি। ঢাকা সিটিতে যে কৌশল, মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, এটা আমরা, আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি, তাহলে এখানে একটা সুফল আসবে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ আরসার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়। তিনি আরও বলেন, গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ও রকেট শেল ধ্বংসকরণের কাজ করছে রামু সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সলিম মাস্টার, তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। চলতি বছরও পাশের হার ও GPA-5 প্রাপ্তির সব ক্যাটাগরিতে মেয়েদের থেকে পিছিয়ে রয়েছে ছেলেরা। এর অন্যতম কারণ মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও ক্লাসে অনুপস্থিতি সহ পড়াশোনায় অমনোযোগিতা বলে মনে করেন শিক্ষাবিদরা। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গেল 12 মে রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমে এসেছে। GPA-5 প্রাপ্তিতে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র GPA-5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে আছে ছেলেরা। বিগত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও। ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। তবে কেন ছেলেরা পিছিয়ে? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে কম উপস্থিতি এবং নিয়ম না মানা ও অধ্যবসায় থেকে অর্থাৎ কোনো ক্ষেত্রে মনোযোগ না থাকায় ছেলেদের ফলাফল এমনটাই হয়েছে বলে মনে করেন এই শিক্ষাবিদ। মেয়েরা যে কোনো কারণে হোক, বাবা মা কখনো তোমাকে সন্ধ্যার মধ্যে ফিরতে হবে, কাজে আসতে হবে, এটা রেস্ট্রিকশন আছে, এটা তাকে ফলো করে। ছেলেরা সাধারণত এই যে বাইরে যাওয়ার প্রবণতা এবং প্রযুক্তি নির্ভর হয়ে পড়া, এটি একটি কারণ হতে পারে। বিপরীত দিক থেকে ভালো ফলের পেছনে মেয়েদের অধ্যাবসায়ী মনোভাব বড় ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষাবিদ। তবে বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ ও উপবৃত্তির আওতা আনার মাধ্যমে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করেন তিনি। যে সরকার মেয়েদেরকে এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে তাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে, এটি একটা বড় ইন্ডিকেটর এবং এটা মেয়েদেরকে প্রান্তিক ক্ষেত্রে থেকে শুরু করে একেবারে আপ লেভেল পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু একটা বিরাট এফেক্ট পড়ছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আর আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট 5টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ সকল ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনা হলে বাংলাদেশ থেকে মোট হজ যাত্রী গমন করবেন 19,917 জন। আজকের পর বাংলাদেশ থেকে হজ যাত্রী বাকি থাকবে 6,520 জন। হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যেসব এজেন্সি এখন পর্যন্ত ভিসা নিতে ব্যর্থ হয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে। আগামী 10 জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে 20 জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। ড্রেন ও খাল পরিষ্কার রাখতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আর যারা খালে ময়লা ফেলছে তারা ডাকাতের সমান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর উত্তরে নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে উত্তর সিটির 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম কাজ করছে বলে জানান ঢাকা উত্তরের মেয়র। সরকার তার কাজ করবে, কিন্তু নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে, নাগরিকের অধিকার যেমন তার সংরক্ষণের বিষয় আছে, তারপর দায়িত্ব পালনেরও বিষয় থাকে। তবে নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলি অনেক সহজে দূর হয়। যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা ডাকাতির থেকেও তো বেশি, এটা চুরির থেকেও বেশি। এটা
গেল 4 বছরের ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। মেয়র আরও বলেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে আগাম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেয়ারও আহ্বান জানান তিনি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই, যারা সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এবার আমাদের কৃষি। রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে বাজারজাত। এর মধ্য দিয়ে বাজারে উঠছে এই মৌসুমের প্রথম আম। তবে ভালো মানের জাত গোপালভোগ পাড়া শুরু হবে আগামী 25 তারিখের পর থেকে। ভোর থেকে রাজশাহীর আম চাষিরা বাগান থেকে আম পাড়া শুরু করে। তবে গুটি আম এখনও ভালোভাবে পরিপক্ব না হওয়ায় সব বাগানে পাড়া শুরু হয়নি। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখী সহ সুস্বাদু স্থানীয় জাতের আম। বিষমুক্ত ও গুণগত মানের আম বাজারজাত করতে প্রজাতি ভেদে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। এ কারণেই দেশ জুড়ে সাতক্ষীরার আমের চাহিদাও ব্যাপক। বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আমের আকারও ছোট। তবে সঠিক সময়ে আম বাজারজাত করতে পারলে লাভের আশা করছেন চাষিরা। বর্ষার কারণে আমরা আম ভালো বড় করতে পারিনি। হিমসাগর ভাঙার ডেটটা যদি দেয় তাহলে আমরা তাড়াতাড়ি আমটা ভেঙে হয়তো আমাদের চালানটা বাঁচানো সম্ভব হবে। দামটা যদি আমরা হিমসাগরের বেলায় পাই তাহলে আমরা মোটামুটি আলনা দিলে আমরা লাভবান হতে পারবো। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে বাজারজাত করতে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম সংগ্রহ করে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে এ অঞ্চলের আমের গুণমান নষ্ট হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। বর্তমান কিছু অসাধু আম ব্যবসায়ী আছে, তাদের কারণে সমস্ত ব্যবসায়ীদের বদনাম। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই অসাধু ব্যবসায়ীদের কিভাবে দমন করা যায় এটা আপনারা খেয়াল রাখবেন। সাতক্ষীরা জেলার আমরা যখন বিক্রি করি ঢাকায়, তখন এই আমের ডিমান্ডটা কমে যায়। বাজারে বিষমুক্ত আম নিশ্চিত করতে গেল 2 সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50,000 কেজিরও বেশি কেমিক্যাল মেশানো আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মেসেজ থাকবে সবার প্রতি যে যেন কোনো আম নির্দিষ্ট ক্যালেন্ডারের পূর্বে সাতক্ষীরা থেকে না বের হয়। এবছর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিষমুক্ত আম পেতে হলে জেলা প্রশাসনের আম সংগ্রহের নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতাদেরকে আম ক্রয় না করার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। বিভিন্ন জেলাতে যে আমের ক্যালেন্ডারটা করা হয়ে থাকে বিভিন্ন জাতে, সেই তারিখটা লক্ষ্য করে আপনারা বাজার থেকে আম সংগ্রহ করবেন। তাহলে আমাদের যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আমটা আপনারা খেতে পারবেন। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপলি আম সংগ্রহ করা যাবে। ইলিয়াস কমল, মাইটিভি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেছেন, বাংলাদেশ বিমান বোয়িং ও এয়ারবাস উভয়ের প্রস্তাব বিবেচনা করছে। যেটা বিমানের জন্য ভালো সেটাই কেনা হবে। দুপুরে সচিবালয় এয়ারবাস ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাস গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ওয়াটার ভ্যান ওয়ার্সের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের বিমান বাংলাদেশের ফ্লিট সম্প্রসারণের জন্য সরকার নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে এর মধ্যে এয়ারবাস তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেই প্রস্তাবটি মূল্যায়নের জন্য বিমানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে বোয়িং কোম্পানিও তাদের প্রস্তাব জমা দিয়েছে বলেও জানান মন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ।